তো আজকে আমাদের 2026 সালের ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রাচীন ভারতের ইতিহাসের 8 নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা সঙ্গম যুগটা সম্পূর্ণ আলোচনা করব। এখান থেকে প্রথমে আমরা থিওরি আলোচনা করব এবং তোমরা যাতে এই থিওরিটা পড়ে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো তার পাশাপাশি তো তার জন্য আমরা তোমাদের যে থিওরি ক্লাসের পিডিএফটা তো দেবই ফ্রিতে এবং তার সাথে তোমাদের দেব এমসিকিউ প্র্যাকটিস শিট, মানে যাতে তোমরা এই যে থিওরি ক্লাসের পিডিএফটা থেকে রিভিশন বা ভালো করে পড়ে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো তার জন্য কিন্তু এটা দেওয়া। কারণ থিওরি পড়ার পাশাপাশি এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। তো তোমরা এই দুটো পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা কী করে পাবে এই দুটো পিডিএফ সেটার জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং একটাই তোমাদের কাজ, সেটা হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা। আর যারা আমাদের ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য জিকের একটা সিরিজ চালু করেছি, সেটাতে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আলোচনা করছি। অলরেডি কিন্তু আমাদের 7খানা ক্লাস দিয়েছি প্রাচীন ভারতের ইতিহাস থেকে। তোমরা সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, অথবা আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেখানে গেলে দেখবে মিসলেনিয়াস বলে একটা প্লেলিস্ট করা রয়েছে, সেখানে গেলে সমস্ত ক্লাস পরপর তোমরা দেখতে পারবে। তো যাই হোক, শুরু করছি আজকে ক্লাস। বেশি কথা বাড়াবো না, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ক্লাসটা সম্পূর্ণ করো। আমাদের আর প্রাচীন ভারতের ইতিহাসের খুব একটা বেশি ক্লাস বাকি নেই, তোমার আমাদের প্রাচীন ভারতের ইতিহাসটা শেষ হয়ে যাবে। দেখো, শুরু করছি। সঙ্গম যুগ। সঙ্গম সঙ্গম শব্দের অর্থ বুঝতে হবে প্রথমে আমাদের। সঙ্গম একটি সংস্কৃত শব্দ যার অর্থ পরিষদ বা একাডেমি, মানে একটা পরিষদ একাডেমি, যার এটা হচ্ছে সঙ্গম। সঙ্গমের মানে হচ্ছে পরিষদ বা একাডেমি। তামিল কবি, পণ্ডিত ও বুদ্ধিজীবীদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় যে সম্মেলন হতো তাকেই সঙ্গম বলা হয়। তোমাদের জাস্ট এই অর্থটা একটু মাথায় রাখতে হবে, অর্থ থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। ঠিক আছে। উৎস: এই যুগে তামিল ভাষায় রচিত সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়, মানে সঙ্গম লিটারেচার। পৃষ্ঠপোষক: সঙ্গম সম্মেলনগুলোর পৃষ্ঠপোষকতা করেছিলেন মাদুরাইয়ের পাণ্ড্য রাজারা, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, দেখো আমরা আলোচনাটা একদম এক্সাম ওরিয়েন্টেড করব, একদম ফুল ডিটেলসে করবো তেমনও না, একদম কমও না। যতটা এক্সামের জন্য, মানে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যতটা গুরুত্বপূর্ণ ততটা কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তো এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে। সঙ্গম শব্দের অর্থ দেখলাম আমরা, যে পরিষদ এবং একাডেমি, এবং উৎস মানে সঙ্গমের উৎস কি, যে সঙ্গম সাহিত্য থেকে আমরা কিন্তু এই সঙ্গমের উৎসগুলো মানে সম্পর্কে জানতে পারি। এবং পৃষ্ঠপোষক কে করেছিলেন, পৃষ্ঠপোষকতা করেছিলেন মাদুরাইয়ের পাণ্ড্য রাজারা। ওকে, এবার দেখো তিনটে টোটাল সম্মেলন বা তিনটে সঙ্গম হয়েছিল। কি কি? প্রথম সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মাদুরাইতে, এবং এর সভাপতি ছিলেন হচ্ছে ঋষি আগাস্থা। এটা কিন্তু মাথায় রাখতে হবে কোন সঙ্গমে কে সভাপতিত্ব করেছিলেন। তো প্রথম সঙ্গমে যে সভাপতিত্ব করেছিলেন সেটা হচ্ছে ঋষি অগস্ত্য। এর কোনো সাহিত্যিক নিদর্শন এখনও বেঁচে নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় সঙ্গম হয়েছিল কপাটপুরম বা আলাভাইতে। এর একমাত্র বেঁচে থাকা বিখ্যাত তামিল ব্যাকরণ গ্রন্থ হচ্ছে তোলাকাপিয়াম। পরীক্ষা এটা দেয় যে তোলাকাপিয়াম কোন সঙ্গমে রচিত। উত্তর হবে সেকেন্ড সঙ্গম বা দ্বিতীয় সঙ্গমে কিন্তু তোলাকাপিয়াম রচিত। যার রচনা করেছিলেন তোলাকাপিয়ার, তোলাকাপিয়াম রচনা করেছিলেন তোলাকাপিয়ার, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তৃতীয় সঙ্গম এটা অনুষ্ঠিত হয়েছিল যে মধুরাইতে, যা মাদুরাই হবে, যা এর সভাপতি ছিলেন কে? নাক্কিয়ার, এটা কিন্তু মাথায় রাখবেন, নাক্কিয়ার সভাপতি ছিলেন। বর্তমানে অধিকাংশ সঙ্গম সাহিত্য এই সম্মেলনের থেকেই সংকলিত হয়। মানে প্রথম সঙ্গমে কিন্তু কোনো রকমের যে সাহিত্যিক নিদর্শন সেটা পাওয়া যায়নি। দ্বিতীয় সঙ্গমে একটাই পাওয়া গেছে, সেটা হচ্ছে তোলাকাপিয়াম, যেটা রচনা করেছিলেন তোলকাপিয়ার। এবং তৃতীয় সঙ্গমে যে নিদর্শন, মানে বেশিরভাগ যে সঙ্গমের তামিল যে সাহিত্যগুলো রয়েছে বর্তমানে, সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু এই তৃতীয় সঙ্গম থেকেই প্রাপ্ত, এটা কিন্তু মাথায় রাখবে। আর এটা সভাপতি ছিল হচ্ছে নাক্কিয়ার। এগুলো কিন্তু কে সভাপতি, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। এবং সঙ্গম সাহিত্যের প্রধান গ্রন্থসমূহ দেখে নিই আমরা। প্রথম হচ্ছে শিলাপাট্টিকারাম, খুব খুব গুরুত্বপূর্ণ। এটিকে তামিল সাহিত্যের ইলিয়াড বলা হয়, এটা মাথায় রাখবে। এর রচয়িতা ছিলেন হচ্ছে ইলাগো আড্ডিগাল। এটি কোভালাম এবং তার স্ত্রী কান্নাগারের বিখ্যাত ট্র্যাজিক প্রেমের গল্প রয়েছে। কি রয়েছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে, যে এটা হচ্ছে কোভালাম এবং তার স্ত্রী কান্নাকির বিখ্যাত ট্র্যাজিক প্রেমের গল্প রয়েছে। এবং এই যে শিলাপাড্ডিকারামের রচয়িতা হচ্ছেন ইলাগো আড্ডিগাল। তার মানিমেকালাই যেটা শিলাপাড্ডিকারামের সিকুয়াল বা পরবর্তী অংশ, এটি রচনা করেন হচ্ছে সাত্তানার। এবং এটিতে কোভালাম এবং মাধবীর কন্যা মানিমেকালাইয়ের বৌদ্ধ ধর্ম গ্রহণের কাহিনী, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে শিবগা চিন্তামণি, এটি রচনা করেন সন্ন্যাসী তিরুতক্কা দেবান, এটা মাথায় রাখবে। তার যে তিরুকুল্লার বা কুড়াল, এটার রচয়িতা বিখ্যাত তামিল কবি তিরুভাল্লুভার। একে পঞ্চম বেদ বা তামিল ভূমির বাইবেল বলা হয়। এটি নিদর্শন ও নীতিশাস্ত্রের আকার গ্রন্থ। তো এই যে গ্রন্থগুলো কে রচনা করেন, কি এর বিষয়বস্তু কি, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে, তো এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে। এবার যে কি আমরা
সঙ্গম যুগে যে রাজবংশ, দেখো সঙ্গম সাহিত্যের মূলত ভিত্তি হলো 3টি প্রতিদ্বন্দ্বী বংশ, কী? চের, চোল এবং পাণ্ড্য। এদের রাজ্যসীমা ও প্রতীক ও রাজধানী। দেখো মেন ব্যাপারটা হচ্ছে কি, দেখো এই যে 3টি রাজ্য আছে এখান থেকে মূলত কী দেয় বলো তো, এদের রাজধানী কোথায়, এদের হচ্ছে রাজধানী 3টে, এখানে মূলত কী কী দেয় দেখো, এদের হচ্ছে রাজধানী, রাজধানী দেবে, অথবা এদের হচ্ছে বন্দর দেবে, এবং এদের কী দেবে বলো তো, প্রতীক, প্রতীক। এই 3টে থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন দেয়, তো এই 3টে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কী কী এবার দেখে নিই আমরা ছকের মাধ্যমে। চের প্রথমে, চেরদের যে এটা হচ্ছে কেরালা ও আধুনিক যে তামিলনাড়ু, সেখানে এদের বাসস্থান ছিল। এর রাজধানী কী ছিল? রাজধানী ছিল হচ্ছে ভাঞ্জি বা মুজরি, ভাঞ্জি মুজরি। এর রাজকীয় প্রতীক ছিল হচ্ছে ধনুকতি, মানে বো অ্যান্ড অ্যারো। এইটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বিখ্যাত যে বন্দর ছিল মুজিরি এবং থন্ডি। চোল, চোল হচ্ছে উত্তর মধ্য তামিলনাড়ু, কাবেরী দ্বীপ। এর রাজধানী ছিল হচ্ছে উরায়ুর এবং পুহার, কাবেরীপত্তনম। এর প্রতীক ছিল হচ্ছে বাঘ, এবং এর বিখ্যাত বন্দর হচ্ছে পুহার। পাণ্ড অঞ্চল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব তামিলনাড়ু। এর রাজধানী ছিল হচ্ছে মাদুরাই, এবং এর রাজকীয় প্রতীক হচ্ছে মাছ বা ফিশ, এবং এর প্রধান বন্দর ছিল হচ্ছে করকাই। ঠিক আছে, তো এই যেগুলো বললাম যে মূলত রাজধানী, রাজকীয় প্রতীক এবং বন্দর, এই 3টে চকটা কিন্তু মাথায় ভালো করে গেঁথে নাও, এখান থেকে কিন্তু প্রশ্ন বেশি বেশি করে দেওয়া হয়। ঠিক আছে, এবার আমরা একটু এদের ডিটেলস আলোচনা করে দিই। তো প্রথমে হচ্ছে চেরা রাজবংশ। দেখো রোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্যের জন্য চেরা রাজ্য অত্যন্ত বিখ্যাত ছিল। এদের তামিল ভাষায় কেরালা পুত্র বলা হতো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এদের তামিল ভাষায় বলা হতো কেরালা পুত্র। উদয়ন চেরলথান, ইনি ছিলেন চেরা বংশের প্রথম নামজানা রাজা, এটা মাথায় রাখবে। উদয়ন চেরলথান, ইনি ছিলেন প্রথম নামজানা রাজা চেরা বংশের। তারপর হচ্ছে সেনগুপ্তভান, ইনি চেরা বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। এই যে দেখো যে কোনো রাজবংশের না প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা এবং সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো চেরা বংশের মানে যে কোনো রাজবংশে হোক না কেন, গুপ্ত, মৌর্য, প্রত্যেকটা থেকে কিন্তু এটা দেয় যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন। তো চেরা বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে সেনগুপ্ত ভান। ঠিক আছে, নামটা একটুখানি উচ্চারণের সমস্যা, কিন্তু সেনগুপ্ত ভান বারবার রিভিশন দেবে, হয়ে যাবে। তিনি উত্তর ভারত আক্রমণ করে গঙ্গা নদী পার হয়েছিলেন বলে জানা যায়। তিনি দক্ষিণ ভারতে, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, তিনি দক্ষিণ ভারতে বিখ্যাত পত্তিনী পূজা বা সতী সাধ্বী কান্নাকির পূজা শুরু করেছিলেন, যিনি কিন্তু শিলাপাদ্দিকারাম নাটকের নায়িকা, আমরা একটু আগে দেখলাম। রোমান সংযোগ, চেরা বন্দর মুজিরি ছিল রোমান বাণিজ্যের প্রধান কেন্দ্র। এখানে রোমানদের একটি নিজস্ব উপনিবেশ ছিল, এবং রোমান সম্রাট আগাস্টাসের একটি মন্দির নির্মিত হয়েছিল। এগুলো কিন্তু এই যে বন্দর কী হতো এগুলো কিন্তু দেখে রাখবে। এখানে এগুলো একটু দেখলাম কারণ মেনলি এই সমস্ত রাজবংশ থেকে, মানে চেরা, চোল এবং পাণ্ড্য, এখান থেকে মূলত তার রাজধানী, প্রতীক এবং বন্দর কী কী ছিল এগুলো কিন্তু মূলত দেয়। তো সেগুলো তো আমরা আগেই দেখলাম, বাকি এখান থেকে একটু দেখে নিই, পরীক্ষা দিলেও দিতে পারে। এবার সে চোল রাজবংশ, সঙ্গম যুগের চোলদের প্রথম চোল বা আদি চোল বলা হতো। এর পরবর্তীতে কিন্তু আরেকটা চোল ছিল, এখানে লেখাই আছে পরবর্তীকালে নয় যে শতকে, নবম শতকে তাঞ্জাবুরের চোলদের আবার উত্থান ঘটেছিল। এদের রাজ্যকে চোল মণ্ডলম বলা হতো। আমরা পরবর্তীকালে এটা দেখব। দেখো প্রথমে আমাদের একে একে যে রাজাগুলো ছিল তাদের সম্পর্কে জানতে হবে, মানে সম্পর্কে যেগুলো গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় একদম দিতে পারে, সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে ইলাঞ্জি চেন্নি, চোলদের প্রাথমিক যুগের একজন শক্তিশালী রাজা, যিনি শ্রীলঙ্কা জয় করেছিলেন এবং 50 বছর সেখানে রাজত্ব করেছিলেন। কে? ইলাঞ্জি চেন্নি, এটা মাথায় রাখবে। তারপরে কারিকল চোল, ইনি সঙ্গম যুগের শ্রেষ্ঠ চোল রাজা, যেটা বললাম, মানে দেখো বললাম প্রথমে হচ্ছে একটা চোল ছিল আদি চোল বা প্রথম চোল, এদের শ্রেষ্ঠ রাজা ছিল হচ্ছে কারিকাল। পরবর্তী কিন্তু আবার একটা চোল রাজা আছে, যখন পড়বো তখন কিন্তু সেটা জানতে পারবো আমরা। কারিকাল শব্দের অর্থ হচ্ছে পোড়া পা, এটা মাথায় রাখবে। কারিকালের প্রধান কীর্তিগুলো কী কী ছিল? ভেন্নির যুদ্ধ, এই বিখ্যাত যুদ্ধে কারিকাল চোল, চেরা এবং পাণ্ড্য রাজাদের যৌথ বাহিনী একাই পরাজিত করেছিলেন। মানে এর চোল রাজা ছিলেন এবং চেরা এবং পাণ্ড্য কিন্তু এক দলে ছিলেন, এবং দুজনকে কিন্তু তিনি পরাজিত করেছিলেন। তারপর হচ্ছে গ্র্যান্ড অ্যানিকাট বা কাল্লানাই বাঁধ, তিনি কাবেরী নদীর ওপর ভারতের প্রাচীনতম পাথরের বাঁধ বা কাল্লানাই বাঁধ নির্মাণ করেন, এবং যা আজও কৃষিকাজে জলসেচের জন্য ব্যবহৃত হয়। পুহার বন্দর, তিনি কাবেরীপত্তনম বা পুহার নামক বিখ্যাত বন্দর নগর প্রতিষ্ঠা করেন এবং রাজধানী উরায়ুর থেকে এখানে স্থানান্তরিত করেন। এটি মসলিন কাপড়ের বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। তো এই যে পয়েন্টগুলো বললাম, পরে ভেন্নির যুদ্ধ, গ্র্যান্ড অ্যানিকাট বা হচ্ছে কাল্লানাই বাঁধ, পুহার বন্দর, এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। নেক্সট হচ্ছে পাণ্ড্য রাজ্য। দেখো পাণ্ড্য রাজ্যের প্রথম উল্লেখ পাওয়া যায়
গ্রিক ঐতিহাসিক মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নেদিয়ন পাণ্ডব বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা, তিনি সমুদ্রের উদ্দেশ্যে বিশেষ পূজার আয়োজন করেছিলেন। পরীক্ষায় দেখো প্রথম রাজার ধরো নেদিয়ন দিয়ে বলে এটা কোন বংশের রাজা, পরীক্ষায় এভাবে দিতে পারে, বাকি এগুলো কিন্তু অতটা পরীক্ষা দেয় না। তারপর হচ্ছে নেদুঞ্জেলিয়ান, ইনি পাণ্ডব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। এটা মাথায় রাখবে। বিশেষত্ব, পাণ্ডব সমাজ ব্যবস্থায় নারীদের যথেষ্ট প্রভাব ছিল। এই রাজ্যে মুক্ত রপ্তানির জন্য সারা বিশ্বে সম্মিলিত ছিল। তারপর হচ্ছে রোমান সম্রাট আগাস্টাসের দরবারে পাণ্ডব রাজারা দূত পাঠিয়েছিলেন। মেনলি তোমাদের এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, যারা কিন্তু মুক্ত রপ্তানির জন্য বিখ্যাত ছিল। এবং সংগ্রাম যুগের প্রশাসন, সমাজ অর্থনীতি সম্পর্কে একটু দেখে নিই আমরা। প্রশাসন, শাসন ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক। রাজাকে বলা হতো কোরেন্দাম বা ভেন্দান। রাজার দরবারে বলা হতো, রাজার যে দরবার তাকে বলা হতো নালভাই। রাজাকে বলা হতো কি কোরেন্দাম বা ভেন্দান, রাজার দরবারকে বলা হতো নালভাই। প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ। ভূমির স্বরূপ মানে কী কী ভূমি ছিল দেখো, সংগম যুগে ভূমিকে মূলত 5টা ভাগে ভাগ করা যেত। দেখো যা পরীক্ষায় কিন্তু ম্যাচিং দেয়, মানে ম্যাচিং বলতে কোনটার সাথে কী, মানে একটা ধরো এখানে ভূমির নাম দিল এবং এখানে দিল কিন্তু মানে তার সম্পর্কে কিছু দিয়ে দিল এবং সেখানে কিন্তু ম্যাচিং দিতে পারে, ম্যাচিং। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে কুরিঞ্জি, পাহাড়ি অঞ্চল, প্রধানত প্রধান জীবিকা ছিল হচ্ছে শিকার। তার হচ্ছে মুল্লাই, চারণভূমি বা পশুপালন অঞ্চল। মরুদ্যম, উর্বর কৃষিজমি, প্রধানত ফসল হচ্ছে ধান এবং আখ। তারপর হচ্ছে নেইথাল, উপকূলবর্তী বা সমুদ্রবর্তী অঞ্চল, প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা, লবণ তৈরি। এবং লাস্টে হচ্ছে পালাই, যে মরুভূমি বা শুষ্ক অঞ্চল, প্রধান জীবিকা হচ্ছে দস্যুবৃত্তি। বিদেশি বাণিজ্য, দক্ষিণ ভারতের থেকে রোমে গোলমরিচ, যার রোমান নাম ছিল হচ্ছে জবনপ্রিয়। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতে এই যে গোলমরিচ বাণিজ্য করা হতো। এই যে গোলমরিচের রোমান নাম কি? রোমান নাম হচ্ছে জবনপ্রিয়। পরীক্ষায় এটা বহুবার দিয়েছে, তো আবারও দিতে পারে। মসলিন কাপড়, হাতির দাঁত এবং মুক্ত রপ্তানি করা হতো এবং এর বিনিময়ে রোম থেকে আসতো সোনা, রূপো এবং বাঁধ। তারপর হচ্ছে এডিকামেডু, পুদুচেরির কাছে এই বন্দরটি ছিল রোমান বাণিজ্যের প্রধান ডিপো। এখানেই খনন কার্যের ফলে প্রচুর রোমান অ্যামফোরা বা মদের পাত্র এবং রোমান মুদ্রা পাওয়া যেত। এগুলো জাস্ট দেখে রাখবে। বাকি তোমাদের মনে হচ্ছে জবনপ্রিয়, এই জায়গাটা একটু মাথায় রাখবে আর এই ভূমির রূপগুলো মনে রাখবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। দেখো আলোচনাটা এত বড় না, খুবই ছোট আলোচনা, মানে যেখানে যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা যেগুলো জায়গা থেকে দিতে পারে সেগুলো আমি জাস্ট দিয়েছি। ওকে, তো তোমরা আমাদের যে ডিজিটাল নোটস সেটা নিতে পারো। ডিজিটাল নোটস একদম এই যেগুলো আলোচনা করলাম এগুলো আরও ভালো করে ডিটেলস একদম টু দ্য পয়েন্ট লেখা রয়েছে, সুন্দরভাবে সাজিয়ে একদম প্রিন্টেবল পিডিএফ। তোমরা এটা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পাবে। ভারতের ইতিহাস পাবে, প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, ইকোনমি, একদম টু দ্য পয়েন্ট, এক্সাম ওরিয়েন্টেড। আর প্রাইস একদমই অ্যাফোর্ডেবল, প্রত্যেকে নিতে পারবে, এমন প্রাইস রাখা হয়েছে যাতে প্রত্যেকে নিতে পারবে। এবং তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু নিয়ে শুরু করে দাও। আর এর পরবর্তীতে আমাদের মনে হয় আর 2টো ক্লাস হবে, প্রাচীন ভারতের ইতিহাসে। তারপরে আমাদের প্রাচীন ভারতের ইতিহাস শেষ হয়ে যাবে, এরপরে আমরা শুরু করবো মধ্য ভারতের ইতিহাস, ঠিক আছে? আর বাকি তোমরা আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো। আমি কিন্তু একদমই এখানে টু দ্য পয়েন্ট আলোচনা করেছি, যেগুলো পরীক্ষায় দেওয়ার মানে যেগুলো পরীক্ষায় আর কি দেওয়া হয় সেগুলো কিন্তু আলোচনা করেছি। তো এগুলো তোমরা চাইলে খাতায় নোটস করে নিতে পারো, অথবা এটার পিডিএফ পেতে হলে তোমরা আমাদের টেলিগ্রামে চলে যাও। টেলিগ্রামে কিন্তু এর পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে।